আমরা আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর বিজ্ঞান। অষ্টম শ্রেণীর বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন। আমাদেরকে পরমাণু কি সর্বপ্রথম সেটা জানতে হবে। পরমাণুর গঠন এটা জানার আগে আমাদেরকে মৌলিক কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো জানতে হবে। আসলে পরমাণু কি? পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, অর্থাৎ যে সকল পদার্থ অবিভাজ্য, যাদেরকে আর ভাঙা যায় না। যেমন ধরো কোন একটা পদার্থের ক্ষুদ্র কণা, এরকম একটা কণা, এই কণাটাকে ভাঙ্গিয়া বিভাজ্য করা যায় না, অর্থাৎ এটাকে আর ভাঙা যায় না। এটা হচ্ছে পরমাণু। তাহলে পরমাণুর সংখ্যা কি? পরমাণুর সংখ্যা হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। পরমাণুর এই পরমাণু গঠন আমাদেরকে জানতে হবে। পরমাণু কি, পরমাণুর সংখ্যা কি, ভর সংখ্যা কি, আইসোটোপ কি, আইসোটোপের ব্যবহার। আমরা প্রথমে পার্ট 1 থেকে 3 আছে পরমাণুর ধারণা এবং বিকাশ ও গঠন। তাহলে আমরা পরমাণু আসলে কি? পরমাণু হচ্ছে এমন একটা কণা যেটা অবিভাজ্য, অর্থাৎ যাকে আর ভাঙা যায় না। এরপর হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা কি? পারমাণবিক সংখ্যা হচ্ছে কোন মৌলের একটি পরমাণুতে প্রোটন সংখ্যাকে তার পারমাণবিক সংখ্যা বলে। তাহলে মোলটা কি? মোলটা হচ্ছে আমাদের যে সকল পদার্থ আমরা 6, 7 এ পড়ে আসছি, কিছু মৌলিক পদার্থ যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম ইত্যাদি কিছু মৌলের নাম পড়ে আসছে। এগুলো হচ্ছে আমাদের মৌলিক পদার্থ। এখানে থাকে কিছু ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই প্রোটন সংখ্যা হচ্ছে মৌলের পারমাণবিক সংখ্যা। তাহলে আমরা সংখ্যা কি দেব? সংখ্যা হচ্ছে মৌলের প্রোটন সংখ্যাকে তার পারমাণবিক সংখ্যা বলা হয়। তারপর হচ্ছে আমাদের ভর সংখ্যা। ভর সংখ্যা কি? ভর সংখ্যা হচ্ছে কোন মৌলের পরমাণুতে প্রোটন এবং নিউট্রনের সংখ্যা হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। ধরো সোডিয়ামের 11টা প্রোটন আছে, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। এর 11টা প্রোটন আছে এবং 11টা নিউট্রন আছে, 11টা ইলেকট্রন আছে। আমরা এগুলোকে পারমাণবিক সংখ্যার উপর বিশেষ করে এই বিষয়গুলো বুঝি। তাহলে মৌলের প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফলটা হচ্ছে তার ভর সংখ্যা। যেমন সোডিয়ামের ভর সংখ্যা, ম্যাগনেসিয়ামের ভর সংখ্যা, অ্যালুমিনিয়ামের ভর সংখ্যা, অক্সিজেনের ভর সংখ্যা। অক্সিজেনের ভর সংখ্যা হচ্ছে 16। এই ভর সংখ্যা নির্ণয়ের জন্য আমাদের একটা সূত্র আছে। মৌলের প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা যোগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যার সূত্র ভর সংখ্যা সমান মৌলের প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। তাহলে ভর সংখ্যা নির্ণয়, অনেক সময় আমাদের পরীক্ষা আসছে মৌলের ভর সংখ্যা নির্ণয়। ভর সংখ্যা নির্ণয় করতে হলে আমাদেরকে জানতে হবে মৌলের প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা। তো আমাদের উদ্দীপকে দেওয়া থাকে অনেক সময় প্রোটন সংখ্যা দিয়ে দেয়। প্রোটন সংখ্যা দিয়ে দিলে আমাদেরকে নিউট্রন সংখ্যা আমরা জানি এবং ইলেকট্রন সংখ্যা জানি মৌল থেকে। সেই সময় আমাদেরকে মৌলের প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা যোগ করে দিলে আমরা মৌলের ভর সংখ্যা পাবো। এখান থেকে মৌলের নিউট্রন সংখ্যা বের করা যাবে, প্রোটন সংখ্যা বের করা যাবে এই সূত্র থেকে। তাহলে আমাদেরকে এই সূত্র মনে রাখতে হবে, ভর সংখ্যা সমান মৌলের প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। এখান থেকে দেখো আমরা
প্রোটন সংখ্যা বের করতে পারবো, নিউট্রন সংখ্যা বের করতে পারবো। তাহলে আমরা যদি এখানে ভর সংখ্যা প্রোটনকে পাশে নিয়ে আসি, তাহলে মৌলের প্রোটন সংখ্যা ইকুয়াল নিউটন সংখ্যা। তাহলে আমরা দেখা যাচ্ছে আমরা এখান থেকে মোলের নিউটন সংখ্যা বের করতে পারতেছি, আবার মোলের প্রোটন সংখ্যা বের করতে পারবো। কিরকম? আমাদের এই পাশে মোলের প্রোটন সংখ্যা ইকুয়াল লিখতে পারি মোলের ভর সংখ্যা বিয়োগ নিউটন সংখ্যা। তাহলে আমাদের এই একটা সূত্রে তিনটা রূপ, তাহলে আমাদেরকে তিনটাই মনে রাখতে হবে। এক নম্বরে হচ্ছে এটা, দুই নম্বরে এটা, তিন নম্বরে এটা। অর্থাৎ এই সূত্রেরই আরো দুইটা রূপ হচ্ছে পরের দুইটা। তাহলে আমাদেরকে এটা দিয়ে প্রায় সময় যে এসসি পরীক্ষায় অঙ্ক আসে, মৌলের উপরে হলে প্রোটন সংখ্যা দিয়ে দেয়, নিউটন সংখ্যা দিয়ে দেয়, এখান থেকে ভর সংখ্যা বের করতে বলে। আবার অনেক সময় মৌলের ইলেকট্রন বলে দেয়, কোন মৌলের নাম বলে দেয়, দিয়ে সেখানে তার ইলেকট্রন সংখ্যা বলে দেয়, হয়তো প্রোটন সংখ্যা বলে দেয়। একটা জিনিস বলে দিবে, বাকিটা তোমাকে ভর সংখ্যা বের করতে হবে, প্রোটন সংখ্যা বের করতে হবে, নিউটন সংখ্যা বের করতে হবে। তো সেজন্য আমাদেরকে এই মৌলগুলোর ইলেকট্রন, প্রোটন, নিউটন সম্পর্কে জানতে হবে, পারমাণবিক সংখ্যা সম্পর্কে জানতে হবে। আমরা শুরুতে একটা মৌল ভাঙি দেখাচ্ছি আমাদের। দেখো, এই আমাদের অষ্টম শ্রেণীতে বেশি দরকার নাই, আমাদের 1 থেকে 17 পর্যন্ত হলে হবে। অর্থাৎ হাইড্রোজেন থেকে আটম পর্যন্ত আমাদের মুখস্থ করলে হবে। এটা পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর, প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, নিউটন সংখ্যা। এই 17টা 18টা করলে আমাদের অষ্টম শ্রেণীর জন্য চলে। এগুলো এটা ইলেকট্রোবিন্যাসের চিত্র জানতে হবে, পরমাণু সর্বশেষ কক্ষপথে কতটি ইলেকট্রন থাকে সেটা জানতে হবে। তাহলে তোমাকে এই অধ্যায় থেকে জেএসসি পরীক্ষায় এখান থেকে একটা প্রশ্ন থাকে পরমাণুর গঠন থেকে। আসো আমরা এরপরে যাই আইসোটোপ। আইসোটোপ কি? আইসোটোপ হচ্ছে যে সকল মৌলের প্রোটন সংখ্যা সমান, যে সকল মৌলের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পর আইসোটোপ বলে। যেমন আমরা হাইড্রোজেনের 3টি আইসোটোপ আছে। হাইড্রোজেনের 3টি আইসোটোপ, একটা হচ্ছে ডিউটেরিয়াম, ট্রিটিরিয়াম, আর একটা হচ্ছে প্রোটিয়াম। এই 3টা আইসোটোপে এদের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, এই জন্য এদেরকে আইসোটোপ বলা হয়, পরস্পরের আইসোটোপ বলা হয়। এটা বিজ্ঞান বইয়ের অষ্টম শ্রেণীর 58 পৃষ্ঠায় একটা চিত্র দেওয়া আছে। চিত্রটা হচ্ছে আইসোটোপের 3টি, হাইড্রোজেনের 3টি আইসোটোপ। এখানে দেখা যাচ্ছে এখানে একটা প্রোটন, এখানে একটা প্রোটন, একটা নিউট্রন। এখানে একটা প্রোটন, 2টা নিউট্রন। এখান থেকে দেখা যায় পরমাণুর প্রোটন সংখ্যা সব জায়গায় সমান, এখানেও সমান, এখানেও সমান, এখানে, অর্থাৎ একটা প্রোটন, একটা প্রোটন, একটা প্রোটন। কিন্তু এখানে দেখা যায় প্রথম চিত্রে একটা প্রোটনে আছে, দ্বিতীয় চিত্রে একটা প্রোটন, একটা নিউট্রন আছে। এখানে একটা প্রোটন, 2টা নিউট্রন আছে। দেখা যাচ্ছে এই প্রোটন আর নিউট্রনের ভর
যোগ করলে এই প্রোটনের চেয়ে বেশি হয়, অর্থাৎ এই আইসোটোপের চেয়ে এই আইসোটোপের ভরটা বেশি হয়। সেম এটা থেকে এটা ভরটা আরেকটু বেশি হয়, অর্থাৎ পরমাণুতে প্রোটন সংখ্যা সমান এবং ভর সংখ্যা ভিন্ন হলে তাকে পরস্পর আইসোটোপ বলে। তাহলে আমরা এটা সংজ্ঞা সহজে কিভাবে বলতে পারি? এটা সংজ্ঞা বলা যায় আমরা যে সকল মৌলের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাকে পরস্পরের আইসোটোপ বলে। এই আইসোটোপের নানাবিধ ব্যবহার আছে আমাদের, তার মধ্যে প্রধান ব্যবহার হচ্ছে এখন বর্তমানে যেটা এই ভাইরাস নিধন করার জন্য যন্ত্রপাতি আমাদের এই যে বিশুদ্ধ করার জন্য ডাক্তারের যে সকল করার জন্য ভাইরাস বা বিভিন্ন ওই যে জীবাণু এগুলা নিষ্ক্রিয় করার জন্য আমাদের যন্ত্রপাতিতে এই আইসোটোপের ব্যবহার করা হয়। তাছাড়া আইসোটোপের একটা বিশাল ব্যবহার হচ্ছে আমাদের কৃষিক্ষেত্রে। আমাদের এই কৃষিক্ষেত্রে আমরা আগে এই কোন মাটিতে কি ধরনের ফসল করবে সেটা আগে জানা সম্ভব হতো না। আইসোটোপ ব্যবহার করে আমাদের কোন মাটিতে কি ধরনের ফসল ব্যবহার হয় সেটা নির্ণয় করা যায়। যেমন লবণাক্ত মাটিতে আমাদের কি ধরনের ফসল ভালো হবে, আর লবণাক্ত নয় এমন জমিতে কি ধরনের ফসল ভালো হবে সেটা নির্ণয় করা যায়। তাছাড়া ফসলে পোকা নিধন করার জন্য, পোকামাকড় নিধন করার জন্য আমাদের আইসোটোপের ব্যবহার হয়। এছাড়া আরেকটা হচ্ছে ভূতাত্ত্বিক, তাহলে আইসোটোপের ব্যবহার কোথায় হয়? আমাদের আইসোটোপের ব্যবহার হয় আমাদের চিকিৎসা ক্ষেত্রে, ভূতাত্ত্বিক ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে ইত্যাদি। এবং এই চিকিৎসা ক্ষেত্রে আমাদের ব্যবহার করা হয় বিশেষ করে ক্যান্সার নিধনের জন্য, যন্ত্রপাতি বিশুদ্ধ করার জন্য। আমাদের দাঁতে অনেক সময় দেখা যায় দাঁতের মাড়িতে কিছু পাথর জমে যায়, এই পাথরগুলো স্ক্রিনিং করার জন্য, উঠার জন্য এই আইসোটোপের ব্যবহার করা হয়। এরপরে কৃষিক্ষেত্রে আমাদের কি, কৃষিক্ষেত্রে হচ্ছে মাটির গুণাগুণ নির্ধারণের জন্য কোন মাটিতে কি ধরনের ফসল হবে এবং পোকামাকড় নিধনের জন্য আমাদের আইসোটোপের ব্যবহার করা হয়। এরপরে হচ্ছে আমাদের পরমাণু ইলেকট্রন বিন্যাস। হ্যাঁ, আমরা এই মূল যে বিষয়টা এই অধ্যায়ে সেটা আসছে পরমাণু ইলেকট্রন বিন্যাস। কিভাবে পরমাণু ইলেকট্রন বিন্যাস করে সেটা আমরা দেখব। দেখো আমরা প্রথমে ধরি আমাদের একটা মৌল অক্সিজেন। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, এটা আমরা সবাই জানি। এর ইলেকট্রন বিন্যাস হবে 2,6। কিভাবে হবে 2,6 আমরা দেখাচ্ছি। এরপরে নিয়নের ইলেকট্রন বিন্যাস হচ্ছে, নিয়ন হচ্ছে আমাদের 10, নিয়নের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2,8। এরপরে আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখি। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস, সোডিয়াম হচ্ছে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস 2,8। পরমাণুর ইলেকট্রন বিন্যাসের কতগুলো সিস্টেম আছে, কতগুলো নিয়ম আছে। আমাদের এই যে যেটা সেটা আমরা চিত্র থেকে করলে হয়, কিন্তু পরবর্তী ক্লাসে আমাদেরকে কিছু শক্তি স্তর, অরবিটাল নিয়ে সেই হিসাবে আমাদেরকে বানাতে হয়। আমরা এখানে যেটা করব সেটা চিত্রের মাধ্যমে করব। প্রথমে আমরা অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস দেখাচ্ছি। মনে রাখতে হবে প্রত্যেকটা মৌলের ইলেকট্রন বিন্যাস নির্ভর করে তার একটা সূত্রের উপর। সূত্র হচ্ছে 2n²। আমাদের এখানে প্রথম কক্ষ বদলে n এর মান হবে 1, দ্বিতীয় কক্ষ বদলে n এর মান হবে 2, অর্থাৎ n হবে পূর্ণ সংখ্যা 1 2 3 4 এভাবে। তাহলে আমরা অক্সিজেনের জন্য আমরা জানি পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, তাহলে এটা আমাদের নিউক্লিয়াস।
পারমাণবিক কেন্দ্র এটা আমাদের নিউক্লিয়াস। এটা প্রথম কক্ষপথে আমরা বলছি প্রথম কক্ষপথে 2n² সূত্র অনুযায়ী এর ইলেকট্রন বসবে, তাহলে আমাদের 2n² যদি আমরা 2 প্রথম কক্ষপথ n এর মান যদি আমাদের 1 হয় উপরে স্কয়ার, তাহলে আমরা পাইতেছি 2, তার মানে প্রথম কক্ষপথে আমরা ইলেকট্রন পাচ্ছি দুইটা, তাহলে আমাদের প্রথম কক্ষপথে হচ্ছে দুটো ইলেকট্রন। দ্বিতীয় কক্ষপথ তার মানে n এর মান 2 2 * 3², তাহলে আমরা পাচ্ছি কয়টি 8টি ইলেকট্রন। তাহলে আমাদের এখানে এই কক্ষপথে হলো 8টি ইলেকট্রন। মনে রাখতে হবে পরমাণুতে ইলেকট্রন জোড়ায় জোড়ায় অবস্থান করে। তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন। তাহলে আমাদের এখানে ইলেকট্রন বিন্যাস কি দাঁড়ালো? ইলেকট্রন বিন্যাস দাঁড়ালো ইলেকট্রন বিন্যাস দাঁড়ালো 2 সেম। প্রত্যেকটা মৌলকে এভাবে ইলেকট্রন বিন্যাস করা যায়। আমাদের পরবর্তী আরেকটা চিত্র আমরা দেখাই, যেমন আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস আমাদের প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। তাহলে আমাদের পরমাণু কেন্দ্র থেকে নিউক্লিয়াস, এটা একটা নিউক্লিয়াস। এখন আমাদের কয়টা কক্ষপথ হবে আমরা কিভাবে লিখব? আমি তো 3টা লিখে ফেলছি, 3টা কক্ষপথ দিয়ে ফেলছি। হ্যাঁ, তোমাকে প্রথম কক্ষপথ দিয়ে তোমাকে ওই যে প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, তাহলে তুমি 2টি ইলেকট্রন বসিয়ে দিবে। 2টি ইলেকট্রন। আমরা তো জানবো যে সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা 11, তাহলে প্রথম কক্ষপথে আমি 2টা বসাই, দ্বিতীয় কক্ষপথে 8, দ্বিতীয় কক্ষপথে 8টি, দ্বিতীয় কক্ষপথে বসালাম আমি 8টি। তাহলে আমার তৃতীয় কক্ষপথে কয়টা হবে? 2 8 10, তৃতীয় কক্ষপথে হবে আমার 1টি, তাহলে আমার 11 হলো। তাহলে আমাদের ইলেকট্রন বিন্যাস কি দাঁড়ালো? সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস দাঁড়ালো 2 8 1। এইভাবে প্রত্যেকটা মৌলের ইলেকট্রন বিন্যাস এভাবে করা যায়। তাহলে তোমাদেরকে 18 পর্যন্ত শিখলে অষ্টম শ্রেণীর জন্য চলবে। 18 পর্যন্ত এখানে ইলেকট্রন বাংলাতে কারণ আমার মনে হয় না অসুবিধা হবে। হ্যাঁ, এখানে আমাদের যে বিষয়টা বলার বাকি ছিল সেটা হচ্ছে এই মৌলগুলোর 1 থেকে 18 পর্যন্ত অষ্টম শ্রেণীর মধ্যে আছে এই মৌলগুলোর সম্পদ। হ্যাঁ, অষ্টম শ্রেণীর 61 পেজে এই মৌলগুলোর দেওয়া আছে। এই স্থানে যারা এই মৌলগুলা দেখো, মৌলগুলার মৌলের নাম দেওয়া আছে বাংলায়, পারমাণবিক সংখ্যা দেওয়া আছে, প্রতীক দেওয়া আছে, 4টা প্রতীক দেওয়া আছে, আর বাকিগুলো দেওয়া নাই। এবং ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে 4টা। আমরা বাকি প্রতীকগুলো লিখে দিচ্ছি এবং ইলেকট্রন বিন্যাসগুলো দেখাচ্ছি। আমাদের সবাই বাসায় এইভাবে 17 পর্যন্ত 1 থেকে 18 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস করবে, অর্থাৎ হাইড্রোজেন থেকে আর্গন পর্যন্ত। তাহলে আমাদের প্রথম হচ্ছে কি হাইড্রোজেন। আমাদের প্রথম লেখা আছে হাইড্রোজেন, তার মানে হাইড্রোজেনের প্রতীক হচ্ছে H। দ্বিতীয় হিলিয়াম, তৃতীয় লিথিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, নাইট্রোজেন, অক্সিজেন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তারপরে আমাদের অ্যালুমিনিয়াম হচ্ছে সিলিকন, সালফার, ফসফরাস, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, এয়ার।
দেখো আমাদের প্রত্যেকটা মৌলের প্রথম বর্ণ অনুসারে এর নামকরণ করা হয়েছে, প্রতীকগুলো দেওয়া আছে। এখন হাইড্রোজেনের প্রথম বর্ণ H, হিলিয়ামের প্রথম দুটো বর্ণ He, লিথিয়ামের Li, বেরিলিয়ামের Be, বোরনের B, অক্সিজেনের O, ক্লোরিনের A, Na, সোডিয়াম প্রথম অনুযায়ী তো আমাদের N আসার কথা না, সোডিয়ামের আসার কথা হচ্ছে আমাদের, যেমন হাইড্রোজেনের H আসছে, সোডিয়ামের আমাদের H, এই ধরনের কিছু আসার কথা ছিল, কিন্তু না, এটা ল্যাটিন ভাষায় লেখা হয়েছে। Na মানে হচ্ছে ন্যাট্রিয়াম, এটা তোমাদেরকে মনে রাখতে হবে, এটা পরীক্ষা অনেক সময় আসে। Na এর ল্যাটিন নাম কি? ন্যাট্রিয়াম। ম্যাগনেসিয়াম Mg, ম্যাগনেসিয়ামের Mg, অ্যালুমিনিয়ামের Al, সিলিকনের Si, ফসফরাসের P, সালফারের H, ক্লোরিনের Cl, আর্গনের Ar। এই তুমি চাইলে এগুলাতে এখানে ওই 60 আছে, 60 লিখে নিতে পারো। এখানে 60 18টা ঘর আছে, 18টা ঘরে তুমি এটা লিখে নিতে পারো। তাহলে প্রথম মৌলের ইলেকট্রন বিন্যাস কি হবে? প্রথম মৌলের ইলেকট্রন বিন্যাস হবে 1, দ্বিতীয়টা হবে 2, তৃতীয়টা হবে 2 1, এটা হবে 2 2, এটা হবে 2 3, এটা হবে 2 4, এটা 2 5, এটা হবে 2 6, এটা হবে, এটা 2 8, এটা 2 8 1, এটা 2 8 2, এটা হবে 2 8 3, এটা 2 8 4, এটা 2 8 5, 2 8 6, 2 8 7, এটা 2 8 8। যে সকল মৌলের সবশেষ কক্ষপথে ইলেকট্রন পূর্ণ আছে তারা হচ্ছে নিষ্ক্রিয় মৌল। এখানে নিষ্ক্রিয় মৌল হচ্ছে হিলিয়াম, নিষ্ক্রিয় মৌল হচ্ছে নিয়ন, নিষ্ক্রিয় মৌল হচ্ছে আর্গন। মনে রাখতে হবে যে সকল মৌলের এখানে নামের পরে আম উচ্চারণ হবে তারা হচ্ছে ধাতু, যেমন হিলিয়াম, সোডিয়াম, এরা হচ্ছে ধাতু। তাহলে আমাদের এখানে ইলেকট্রন বিন্যাসে আশা করি কারো সমস্যা হবে না। আমাদের এখানে 18টা ইলেকট্রন বিন্যাস করা আছে, এই 18টা ইলেকট্রন বিন্যাস তোমরা করে নিবা। যদি এইভাবে কেউ বর্ণনা রাখতে পারো তাহলে চিত্র অনুযায়ী, চিত্রে আমি যেমনটা দেখাইছি সোডিয়াম অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করে ঠিক সেভাবে করবে। ওকে, আমাদের আজকে এখানে থাকলো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।